অনেক অনেক দিন আগের কথা। রসুলপুর গ্রামে বাস করত এক কৃষক বাবুল ও তার স্ত্রী মমতা। তাদের দুটি ছেলে, বড় ছেলে বারেক এবং ছোট ছেলে বাতেন। বাতেন একটু সহজ সরল এবং বোকাশোকা প্রকৃতির, অপরদিকে বারেক অত্যন্ত দূর্ধ ও লোভী প্রকৃতির। বাবা বারেক, কোথায় তুমি? এত বেলা হয়ে গেল, এখনো নাস্তা করলে না? তাড়াতাড়ি আসো, নাস্তা করে নাও। বাবার ডাক শুনে তারা দুই ভাই বই খাতা গুছিয়ে রেখে নাস্তা খেতে খাবার টেবিলে আসলো। জি বাবা, আসছি। বাতেন, তুমি এখানে কি করছো? যাও পড়তে বসো, পড়াশোনা শেষ হলে তারপরে এসে নাস্তা করবে। আরে বাতেন, যাও যাও পড়তে বসো, পড়াশোনা তো কিছুই মাথায় ঢোকে না তোমার। আমি নাস্তা করে নিই, তোমার পড়া শেষ হলে তারপরে এসে নাস্তা করে নিও। ঠিক আছে বাবা, তুমি আর ভাইয়া নাস্তা করে নাও, আমি পড়া শেষ করে এসে নাস্তা করে নেব। বাতেন একটু সহজ সরল হওয়াতে বাড়িতে কেউ তাকে মূল্যায়ন করতো না। অন্যদিকে বারেক একটু দূর্ধ ও চালাক হওয়ায় সবাই তার অনেক আদর যত্ন করত। একদিন তারা দুই ভাই গ্রামের পাশের মাঠে খেলতে গিয়েছে। বাতেন, তুই ভুল করেও খেলার মাঠে নামবি না, তোর জন্য আমার সুন্দর সময়টা নষ্ট হোক সেটা আমি কোনোভাবেই চাই না। ভাইয়া, আমি কোনো সমস্যা করব না, আমি তোমাদের সাথে খেলবো। আজকে খেলতে হবে না, তুই পাশের বনে গিয়ে ঘুরে আয়, ততক্ষণে খেলা শেষ হয়ে যাবে, তারপর একসাথে দুজনে বাড়ি যাব। বাতেন মন খারাপ করে বনের দিকে হাঁটতে থাকে। বাতেন হাঁটতে হাঁটতে বনের মাঝে পৌঁছে যায় এবং সে একটা ফুল বাগান দেখতে পায়। বাগানে অনেক প্রজাপতি খেলা করছিল। একটা কালো রঙের প্রজাপতি দেখে তার চোখ আটকে গেল। আহা, কি সুন্দর এই কালো প্রজাপতি! এত সুন্দর প্রজাপতি হয়, এটাকে না দেখলে তো বিশ্বাস করতেই পারতাম না। দেখি তো প্রজাপতিটাকে ধরতে পারি কিনা। বাতেন প্রজাপতির পিছু দৌড়াতে দৌড়াতে তার হাতের সাথে প্রজাপতির ডানা ছোঁয়া লাগলো। সাথে সাথে চারদিক উজ্জ্বল আলোয় আলোকিত হয়ে গেল। কি ব্যাপার, এত আলো আসলো কোথা থেকে? প্রজাপতিকে ছুঁয়ে আমি কিছু ভুল করে ফেলিনি তো? মুহূর্তের মধ্যে প্রজাপতির জায়গায় দাঁড়িয়ে রইল এক অপূর্ব সুন্দরী সোনালী পরী। সে বাতেনকে অভয় দিয়ে বলল, বাতেন, তুমি ভয় পেও না, আমি সোনালী পরী। এক শয়তান জাদুকরের জাদুর ফাঁদে আমি বন্দী ছিলাম। আজ তোমার ছোঁয়ায় আমি মুক্তি পেয়েছি। সত্যি বলছো? তুমি প্রজাপতি নও? আমি তো ভাবতেও পারিনি তোমার মতো কারোর সাথে আমার বাস্তবে সাক্ষাৎ হবে। হ্যাঁ বাতেন, আমি সোনালী পরী। তুমি আমার জীবন বাঁচিয়েছ, আমি তোমার প্রতি কৃতজ্ঞ। আমার সত্যি অনেক আনন্দ হচ্ছে, আমি কারো জীবন বাঁচাতে পেরেছি। তুমি তোমার রাজ্যে ফিরে যাও, তোমার জীবনকে উপভোগ করো। আমি তোমার মতো ভালো মানুষ কখনো দেখিনি। তুমি আমার জীবন রক্ষা করেও কোনো প্রতিদান চাওনি। তোমার আচরণে আমি মুগ্ধ। সৃষ্টিকর্তা আমার জন্য যথেষ্ট। তুমি আমার প্রাণ রক্ষা করেছ, তাই তোমাকে একটা ছোট্ট উপহার দিতে চাই। তুমি যদি সেটা গ্রহণ করো, আমি অনেক শান্তি পাবো মনে। আমি চাই না আমার জন্য কেউ মনে কষ্ট পাক, আমি তোমার উপহার গ্রহণ করতে রাজি আছি। সোনালী পরী তার জাদুর কাঠির সাহায্যে একটা সোনালী কলস হাজির করলো। সেটা বাতেনকে উপহার হিসেবে প্রদান করলো। বাতেন, আমি জানি তুমি সহজ সরল মানুষ, তোমার পরিবারের সবাই তোমাকে অবহেলা করে। এই কলসটি তোমার কাছে লুকিয়ে রাখো। তোমার যখন যা প্রয়োজন পড়বে, এই কলসকে বললেই সেটা সাথে সাথে পেয়ে যাবে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ সোনালী পরী, আমি সযত্নে এটা সংরক্ষণ করব। সোনালী পরী বাতেনের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। বাতেন বাড়িতে এসে তার ঘরে সোনালী কলসটি লুকিয়ে রাখে।
পরিবারের অন্যান্যদের অবহেলা ও তাচ্ছিল্য ভরা কথাবার্তা শুনতে শুনতে দিন কেটে যেতে থাকে বাতেনের। তোদের বাবা আমাদের ছেড়ে চলে গেছে। আমি চাই তোরা দুজনে বিয়ে করে সংসার হয়ে যা। আমারও বয়স হয়েছে, কবে যে পরপারে চলে যাব তার কোনো ঠিক নাই। যাওয়ার আগে তোদের বউ এবং নাতি নাতনিদের মুখ দেখে যেতে চাই। মা বাবা তো অঢেল সম্পদ রেখে যাননি, যা রেখে গেছেন সবটুকু আমার লাগবে। বাতেনকে তুমি একটা থাকার ঘর করে দিতে পারো, ও সহজ সরল মানুষ, ওর কাছে সম্পদ দেওয়া ঠিক হবে না। হ্যাঁ বাবা বারেক, এটা তুমি মন্দ বলনি। আমি বাতিনকে ভিডিও রুই মাথায় একটা ঘর করে দেব থাকার জন্য। মায়ের মুখ থেকে এমন কথাবার্তা শুনে বারেক মনে কষ্ট পেলেও কাউকে সেটা বুঝতে দিল না। সে জানতো পরিবারের সবাই তাকে অবহেলা করে, এর থেকে ভালো কিছু সে আশা করাটা বোকামি। তারা দুই ভাই বিয়ে করে বউ নিয়ে সংসার করতে থাকে। বারেক চালাকি করে ওকে ঠকিয়ে আয় করে সংসার চালাতো। এদিকে বাতেন কৃষিকাজ করে পরিশ্রম করে তার সংসার চালাতো। এভাবে গ্রামের বোকা লোকদেরকে ঠকাতে ঠকাতে আমি একদিন সব থেকে বড় লোক হয়ে যাব। তখন আমি নিজেকে মাতব্বর বলে ঘোষণা দিয়ে দিতে পারবো। আমি পরিশ্রম করে আমার জীবন অতিবাহিত করব, যতটুকু পারি মানুষের উপকার করার চেষ্টা করব। আশা করছি আমার জীবনে তেমন বড় কোনো বিপদ আসবে না। বাতেন কৃষিকাজ করে যা আয় করে তা দিয়েই সংসার চালাতো। কেউ বিপদে পড়ে তার কাছে সাহায্য চাইতে আসলে সে সেই সোনালী কলস থেকে প্রয়োজনীয় জিনিস নিয়ে এসে বিপদগ্রস্ত ব্যক্তিদের সাহায্য করত। বারেক গ্রামের সব লোককে ঠকাতে ঠকাতে তার লোভী চোখ পড়ে তার ভাই বাতেনের উপর। আমি সবাইকে ঠকিয়ে এত টাকা আয় করছি, তবুও নিজের সংসার ঠিক মতো চালাতে পারি না। এদিকে বাতেন ওই কৃষিকাজ করে সংসারটাও সুন্দরভাবে চালাচ্ছে, আবার লোকদের সাহায্য সহযোগিতাও করে। এর রহস্য আমাকে বের করতেই হবে। কয়েকদিন পরে বাতেনের কাছে একজন লোক সাহায্য চাইতে আসলো। সেই সময় বারেক বাতেনের ঘরে জানালা দিয়ে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে যে বাতেন কি করে। সে দেখতে পেল বাতেন একটা সোনালী কলস হাতে নিয়ে ওই লোকের চাহিদার কথা মুখে বলল। কিছু সময় পর সেই জিনিসগুলো তার সামনে এসে উপস্থিত হলো। এই হলো আমার ভাইয়ের দানশীলতার গোপন রহস্য। আমাকে যে করেই হোক তার এই জাদুর কলস চুরি করতেই হবে। এটা ব্যবহার করে আমি রাতারাতি গ্রামের সব থেকে ধনী ব্যক্তিতে পরিণত হব। পরদিন গভীর রাতে বাতেন ও তার বউ যখন গভীর ঘুমে আচ্ছন্ন, এমন সময় বারেক সেই সোনার কলসটা বাতেনের ঘর থেকে চুরি করে নিয়ে যায়। সকালে উঠে ঘরের এলোমেলো অবস্থা দেখে বাতেনের সন্দেহ হয়। কি ব্যাপার, রাতে কি ঘরে চোর এসেছিল নাকি? দেখি তো আমার জাদুর কলসটা ঠিক আছে কিনা। বাতেন ও তার বউ পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজে কোথাও সেই জাদুর কলসটা পেল না। এটা কি হয়ে গেল? চোর আর কিছু পেল না চুরি করার। এই জাদুর কলসটা দিয়ে আমি সবাইকে সাহায্য করতাম, এটাই চুরি করে নিয়ে গেল। বাতেন সরাসরি কাউকে কিছু বলতে না পারলেও মনে মনে ধারণা করলো এটা হয়তো তার লোভী ভাইয়ের কাজ হতে পারে। সে ভাইয়ের অনাগত বিপদের আশঙ্কা করে তাকে বোঝানোর জন্য তার বাড়ির দিকে এগোতে লাগলো। আমি জাদুর কলস পেয়ে গেছি, আমার বড়লোক হওয়া ঠেকায় কি? সোনার কলস, আমার একটা বড় রাজপ্রাসাদ, অঢেল ধন সম্পদ আর গোলা ভরা ফসল চাই। অপরিচিত কণ্ঠের আওয়াজ পেয়ে কলসটা গড়গড় শব্দ করে উঠল। কলসের ভেতর থেকে বের হতে থাকলো কুণ্ডলী পাকিয়ে ধোঁয়া। ধোঁয়ার মাঝ থেকে বেরিয়ে আসলো রাগে অগ্নিশর্মা হয়ে থাকা সোনালীপুরী। কি ব্যাপার সোনালীপুরী, আমি যা যা চেয়েছি সেগুলো আমাকে না দিয়ে এইভাবে তাকিয়ে আছো কেন আমার দিকে? আমার চাওয়াগুলো পূরণ করাই তো তোমার কাজ। লোভী প্রতারক, তোর এত বড় সাহস! আমার দেওয়া উপহার চুরি করেছিস তুই? এই কলস আমি তোমার ছোট ভাই বাতেনকে দিয়েছিলাম উপহার হিসেবে।
সেটা চুরি করে এনে নিজেকে মালিক বলে দাবি করছো। আজ তোর জীবনের শেষ দিন, তোকে আমি মেরে ফেলবো। সোনালি পরি, তুমি আমাকে মাফ করে দাও। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। এই জাদুর কলস এখনই আমার ছোট ভাইকে ফিরিয়ে দিয়ে আসবো আমি। তুমি আমার প্রাণ ভিক্ষা দাও। তোমার কোনো ক্ষমা নেই বারেক। তুমি অনেক মানুষকে ঠকিয়েছ, প্রতারণা করেছ। আজ তোমাকে আমি মেরেই ফেলবো। তাদের কথোপকথন শেষ হতে না হতেই বাতেন দৌড়ে এসে সেখানে উপস্থিত হয়। সে ভাইয়ের বিপদ বুঝতে পেরে সোনালী পরীকে বলে, সোনালি পরি, বারেক আমার বড় ভাই, সে তার ভুল বুঝতে পেরেছে, এতে আমি খুশি। তুমি তাকে ক্ষমা করে দাও। বারেক, তোমার আচরণের কারণে তোমাকে ক্ষমা করার কোনো ইচ্ছে আমার নেই, কিন্তু বাতেনের কথা আমি ফেলতে পারবো না, তাই তোমাকে ক্ষমা করে দিলাম। ভবিষ্যতে আবারও যদি কারোর সাথে এমন কিছু করো, তখন কিন্তু আর তুমি রেহাই পাবে না, কথাটা মনে রেখো। আমি আমার ভুল বুঝতে পেরেছি সোনালি পরি। ভবিষ্যতে আর কখনো এমন কিছু আমি করব না। আমি কথা দিচ্ছি, এখন থেকে কারোর সাথে প্রতারণা করব না, পরিশ্রম করে আয় করব। বাতেন, তোমরা তাহলে ভালো থেকো, আমি চলে যাই, আমার অনেক কাজ আছে। সোনালি পরি, তোমাকে অনেক ধন্যবাদ। ভালো থেকো তুমি। বাতেন ও বারেক দুই ভাই সোনালী পরীকে বিদায় দিয়ে বাড়িতে ফিরে গেল। বাতেন তার সোনালী কলস ফিরে পেয়ে অনেক খুশি। বারেক প্রতারণা ছেড়ে দিয়ে পরিশ্রম করে সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলো।